পরমাণু চুক্তির সব শর্ত পূরণের পরেই ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার জানালো যুক্তরাষ্ট্র। ভিয়েনায় শুরু হচ্ছে ত্রিপক্ষীয় আলোচনা। ইরাকে সামরিক বাহিনীর অভিযানে 25 আইএস সদস্য নিহত। সিরিয়ায় আলেপ্পোয় বিদ্রোহীদের বিরুদ্ধে বড় ধরনের অভিযানের প্রস্তুতি সেনাবাহিনীর। সামরিক অভিযানে 3 বন্দুকধারী নিহতের মধ্য দিয়ে অবসান হল বুরকিনা ফাসোয় জিম্মি সংকটের। হামলায় নিহত অন্তত 20 আল কায়েদার দায় স্বীকার। এবং যুক্তরাষ্ট্রের বর্তমান নেতৃত্বকে অযোগ্য উল্লেখ করে আগামীতে যোগ্য নেতৃত্ব নির্বাচনের আহ্বান ট্রাম্পের। সাউথ ক্যারোলাইনায় হতে যাচ্ছে ডেমোক্র্যাটদের চতুর্থ বিতর্ক। আন্তর্জাতিক সময় সঙ্গে আছে আমি আসাদ আজম। পরমাণু চুক্তির সব শর্ত পূরণ করছে ইরান। এটা নিশ্চিত হওয়ার পরেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। ইউরোপীয় ইউনিয়নও জানিয়েছে আন্তর্জাতিক পরমাণু সংস্থা IAEA এর পর্যবেক্ষণ প্রতিবেদনের ভিত্তিতে তেহরানের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে। ঐতিহাসিক এই চুক্তির বাস্তবায়নে ভিয়েনায় যুক্তরাষ্ট্র, ইরান ও EU প্রতিনিধিদের ত্রিপক্ষীয় আলোচনা আজ থেকে শুরু হচ্ছে। গেল জুলাই মাসে 5 পরাশক্তি ও জার্মানির সঙ্গে ইরানের পরমাণু চুক্তি স্বাক্ষর হওয়ার পর থেকে এটি বাস্তবায়নের লক্ষ্যে তোড়জোড় শুরু করে তেহরান। শুরু করে পশ্চিমা বিশ্বের সঙ্গে নানা ধরনের কূটনৈতিক তৎপরতা। শর্ত পূরণে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কমাতে রাশিয়ার কাছে এক দফা স্বল্প মাত্রায় পরিশোধিত ইউরেনিয়াম পাঠিয়েছে তারা। শুধু তাই নয়, বৃহস্পতিবার ইরানের আরেক পারমাণবিক কেন্দ্রের চুল্লি থেকে এর প্রধান অংশ সরিয়ে নেওয়া হয় বলে নিশ্চিত করেছে আন্তর্জাতিক পরমাণু সংস্থা IAEA। এতে করে পরমাণু কেন্দ্রটিতে পারমাণবিক বোমা তৈরির সুযোগ আর থাকলো না বলেও জানায় তারা। এর পরপরই ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় আশা প্রকাশ করে শিগগিরই ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা উঠিয়ে নেবে পশ্চিমা বিশ্ব। তবে এখনই ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা উঠিয়ে নেওয়ার বিষয়ে প্রস্তুত নয় যুক্তরাষ্ট্র। আমরা আগেও বলেছি, ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা উঠিয়ে নেওয়ার বিষয়টি ধাপে ধাপে ঘটবে। চুক্তির অংশ হিসেবে কম মাত্রায় পরিশোধিত ইউরেনিয়ামের বিনিময়ে রাশিয়ার কাছ থেকে অপরিশোধিত ইউরেনিয়াম নিচ্ছে তেহরান, কিন্তু এটাই যথেষ্ট নয়। আমরা IAEA এর প্রতিবেদনের জন্য অপেক্ষা করছি। সবকিছু যাচাই করেই নিষেধাজ্ঞা উঠিয়ে নেওয়ার প্রক্রিয়া শুরু করব আমরা। যুক্তরাষ্ট্রের সঙ্গে সুর মিলিয়েছে ইউরোপীয় ইউনিয়নও। শুক্রবার ইউর বরাত দিয়ে ইরানি গণমাধ্যম প্রেস টিভির খবরে বলা হয়, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার প্রতিবেদনই বলে দেবে ইরান চুক্তির প্রতি কতটা শ্রদ্ধাশীল, আর তার পরিপ্রেক্ষিতেই তাদের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে। ইরান চুক্তি বাস্তবায়নের লক্ষ্যে শনিবার ভিয়েনায় আবারও আলোচনায় বসছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি, ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ ও ইউর পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান ফেদেরিকা মোঘেরিনি। শুক্রবার মোঘেরিনি বলেন, চুক্তি কার্যকর করার পথে অনেকখানি এগিয়ে গেছে এর অংশীদাররা। এদিকে আগামী 22 জানুয়ারি ইরান সফরে আসছেন পরমাণু চুক্তির অংশীদার চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। প্রেস টিভির খবরে বলা হয়, ইরানের ওপর থেকে পশ্চিমা বিশ্বের নিষেধাজ্ঞা উঠিয়ে নেওয়া হলেই তেহরানের সঙ্গে বাণিজ্য ও আঞ্চলিক সহযোগিতা চুক্তি সই করবে বেইজিং। সঞ্জিদা ইসলাম, সময় সংবাদ। প্রায় 1 দশক পর ইরানের কাছে বেসামরিক বিমান বিক্রির বিষয়ে নিষেধাজ্ঞা উঠিয়ে নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। এর ফলে যুক্তরাষ্ট্রের কাছ থেকে বিমান কিনতে পারবে ইরান। এছাড়া কার্পেট ও কম্বলের মতো কিছু পণ্য যুক্তরাষ্ট্রের রপ্তানিও করতে পারবে তারা। তবে বিমান বিক্রয়ের বিষয়ে ইরানের উপর নিষেধাজ্ঞা এখনও বহাল থাকবে বলে জানিয়েছে মার্কিন কর্তৃপক্ষ। ইরানের উপর থেকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার ধাপে ধাপে সম্পন্ন হবে। হোয়াইট হাউসের পক্ষ থেকে এমন ঘোষণা আসার একদিনের মাথায় ইরানের কাছে বিমান বিক্রির বিষয়ে নিষেধাজ্ঞা তুলে নিল যুক্তরাষ্ট্র। অবরুদ্ধ গাজায় ইসরায়েলি পুলিশের সঙ্গে সংঘর্ষে আরও 2 ফিলিস্তিনি নিহত হয়েছে। এদের একজনের বয়স 16 ও অন্যজনের 26। শুক্রবার ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল কিদ্রা বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, জুমার নামাজের পর গাজা সীমান্তের কাছে দখলদার ইসরায়েলি বাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে আন্দোলনরত ফিলিস্তিনিরা। অনেকে সীমান্তে ইসরায়েলের দেয়া বেড়া ভেঙে ফেলার চেষ্টা করে বলে জানায় গণমাধ্যম। এ সময় বেশ কয়েকজনকে আটক করে পুলিশ। পশ্চিম তীরের বেথেলহেমেও ছড়িয়ে পড়ে সংঘাত ও সহিংসতা। গত অক্টোবর থেকে শুরু হওয়া সংঘর্ষে পুলিশের গুলি এ পর্যন্ত অন্তত 158 ফিলিস্তিনি নিহত হয়েছে।
ইরাকে আনবার প্রদেশের রাজধানী রামাদির দক্ষিণ পূর্বাঞ্চলে বেসামরিক নাগরিকদের মানব ঢাল হিসেবে ব্যবহার করে আইএস জঙ্গিরা টিকে আছে। আর সালাউদ্দিন প্রদেশে সরকারি বাহিনীর অভিযানে অন্তত নিহত হয়েছে 25 আইএস সদস্য। ইরাকে আইএস দমনে এ সাফল্যের পাশাপাশি সিরিয়া থেকেও সাফল্যের খবর দিয়েছে গণমাধ্যম। সিরীয় সেনা কর্মকর্তারা জানিয়েছে, আলেপ্পো শহরের বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকা দখলে বড় ধরনের অভিযান শুরু করতে যাচ্ছেন তারা। মার্কিন জোটের বিমান হামলার সহায়তায় গেল সপ্তাহে ইরাকি বাহিনী রামাদি অভিযানে বড় ধরনের সাফল্য পায়। শহরের বেশিরভাগ অংশ জঙ্গিমুক্ত করতে পারলেও দক্ষিণ পূর্বাঞ্চলীয় কয়েকটি এলাকা এবং শহরটির উপকণ্ঠের কিছু অংশ এখনো জঙ্গিদের দখলে রয়ে গেছে। এছাড়া কয়েক হাজার বেসামরিক নাগরিককে সেখানে ধরে নিয়ে গেছে জঙ্গিরা। আন্তর্জাতিক গণমাধ্যমে আইএস জঙ্গিদের কাছ থেকে পালিয়ে আসা বাসিন্দারা জানিয়েছেন, বন্দীদের মানব ঢাল হিসেবে ব্যবহার করছে তারা। কেউ পালাতে চাইলে তাকে গুলি করে মেরে ফেলা হচ্ছে। এ কারণে ইরাকি বাহিনীও আইএস অবস্থানগুলোতে হামলা চালাতে পারছে না। তবে ইরাকি সেনাবাহিনী দাবি করছে, শিগগিরই তারা বেসামরিক নাগরিকদের উদ্ধার করতে পারবেন। আইএস আগের চেয়ে দুর্বল হয়ে গেছে বলেও জানিয়েছেন রামাদির বেশ কয়েকজন বাসিন্দা। রামাদিতে যখন এই ধরনের অচল অবস্থা, তখন সালাউদ্দিন প্রদেশে 25 আইএস জঙ্গিকে হত্যার ঘোষণা দিয়েছে ইরাকের নিরাপত্তা বাহিনী। প্রদেশের এক শীর্ষস্থানীয় পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, সামারা শহরের পশ্চিমাঞ্চলে এই অভিযানে আইএসের 8টি যানবাহনও ধ্বংস করে দেওয়া হয়েছে। এদিকে সিরিয়ার উত্তরাঞ্চলীয় বাণিজ্যিক শহর আলেপ্পোর বিদ্রোহীদের দখল করা অংশ পুনরুদ্ধারে বড় ধরনের অভিযান শুরু করতে যাচ্ছে আসাদ বাহিনী। আন্তর্জাতিক গণমাধ্যমে সিরীয় সেনা কর্মকর্তারা জানান, অভিযানের প্রথম পদক্ষেপ হিসেবে শহরের আশপাশে বিদ্রোহীদের সরবরাহ পথগুলো বন্ধ করে দেওয়া হবে। 1 বছরেরও বেশি সময় ধরে শহরটির পূর্বাংশ আসাদ বিরোধী বিদ্রোহীরা এবং পশ্চিমাংশ সরকারি বাহিনী দখল করে আছে। রঞ্জন শুভ্র, সময় সংবাদ। মাদায়া সহ 3টি শহরে ত্রাণ সরবরাহের পর যুদ্ধ বিধ্বস্ত সিরিয়ার অন্যান্য অঞ্চলে অনাহারে থাকা মানুষজনের কাছে জরুরি ভিত্তিতে ত্রাণ সরবরাহের আহ্বান জানিয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। তবে এরই মধ্যে সিরিয়ার বিদ্রোহী নিয়ন্ত্রিত দেইর এ জোরের আশপাশের এলাকায় মানবিক ত্রাণ সরবরাহ করেছে রুশ সরকার। এদিকে পশ্চিমা বিশ্ব সিরিয়ার মানবিক সংকটকে ব্যবহার করে শান্তি আলোচনা ব্যর্থ করতে চাইছে বলে অভিযোগ করেছেন জাতিসংঘে রাশিয়ার উপরাষ্ট্রদূত। সিরিয়ায় বিদ্রোহী নিয়ন্ত্রিত মাদায়া সহ 3টি শহরে ত্রাণ বিতরণের পর সাধারণ মানুষজনের মধ্যে স্বস্তি ফিরতে শুরু করলেও নতুন করে তুষারঝড় শুরু হওয়ায় আবারও বিপাকে পড়েছেন তারা। এরই মধ্যে প্রবল তুষারঝড়ে মাদায়ায় শিশুসহ 11 জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস। পাশাপাশি জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ বলেছে, শহরটির বহু শিশু মারাত্মক অপুষ্টিতে ভুগছে। সরকারি অনুমোদনের পর তাদের জরুরি সহায়তায় সিরীয় আরব রেড ক্রিসেন্টের পক্ষ থেকে ইতিমধ্যে মোবাইল ক্লিনিক ও মেডিকেল দল পাঠানো হয়েছে। এছাড়াও আগামী সপ্তাহে একটি টিকাদান কর্মসূচি পরিচালনার পরিকল্পনা রয়েছে বলেও জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু। খোয়ায় ত্রাণবাহী 20টি ট্রাক পৌঁছেছে। ট্রাকগুলোতে 20 কেজি ওজনের 4000 ব্যাগ ময়দা রয়েছে। অন্যদিকে মাদায়ায় পৌঁছেছে 40টি ট্রাক, যাতে রয়েছে 20 কেজি ওজনের 7800 ব্যাগ। ত্রাণ সামগ্রীর মধ্যে আরো রয়েছে শীতের কাপড় ও কম্বল, ওষুধ, স্কুলের বই এবং ব্যাগ। এদিকে মাদায়া সহ 3টি শহরে ত্রাণ সরবরাহের পর সিরিয়ার অন্যান্য অঞ্চলে অনাহারে থাকা লোকজনের সাহায্যে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। সিরিয়ার মাদায়া শহরের ভয়াবহ চিত্র বিশ্ববাসীর বিবেককে নাড়া দিয়েছে। কোনো কারণ, ব্যাখ্যা বা অজুহাতই তাদের কাছে ত্রাণ পৌঁছাতে বাধা হতে পারে না। এটা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। এটা যত দ্রুত সম্ভব বন্ধ করতে হবে। সিরিয়ার লাতাকিয়া প্রদেশে রাশিয়ার বিমান বাহিনী ত্রাণ সরবরাহের এক ভিডিও প্রকাশ করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। ভিডিওতে দেখা যায় লাতাকিয়ার খামেইমিমের রুশ বিমান ঘাঁটিতে ট্রাক থেকে খাদ্যসহ বিভিন্ন ত্রাণ সামগ্রী নামানো হচ্ছে। পরে সেসব জিনিস কার্গো বিমানে বোঝাই করতে দেখা যায়। আরও পরে দেখানো হয় উড়ন্ত বিমান থেকে ত্রাণ সামগ্রী ফেলার ছবি। ইতোমধ্যে দেইর এজ জোরের আশপাশে 22 টনের বেশি ত্রাণ সামগ্রী ফেলা হয়েছে বলে জানিয়েছে রুশ কর্তৃপক্ষ। এর আগে জাতিসংঘে রাশিয়ার উপরাষ্ট্রদূত ভ্লাদিমির সাফরঙ্কোভ অভিযোগ করেন, পশ্চিমা বিশ্ব সিরিয়ায় মানবিক সংকটকে ব্যবহার করে প্রস্তাবিত শান্তি আলোচনা ভেস্তে দিতে চাইছে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে তিনি বলেন, পশ্চিমা বিশ্ব সরকারি বাহিনীর অবরোধ করে রাখা মাদায়ার পরিস্থিতি নিয়ে কথা বললেও বিদ্রোহীদের অবরোধ করে রাখা এলাকাগুলোর বাসিন্দাদের নিয়ে চিন্তিত নয়। শিরিন আক্তার, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরো দেখবেন, পিয়ংইয়ংকে প্রতিহত করতে সমন্বিত ব্যবস্থা গ্রহণে একমত সিউল, ওয়াশিংটন। শান্তি চুক্তি বাতিল করলে পরমাণু পরীক্ষা বন্ধ করা হবে বলছে উত্তর কোরিয়া।
পশ্চিম আফ্রিকার দেশ বুর্কিনা ফাসোয় সামরিক বাহিনীর অভিযানে আবাসিক হোটেলে জঙ্গি হামলা ও জিম্মি ঘটনার অবসান হয়েছে। নিরাপত্তা বাহিনীর অভিযানে ১২৬ জনকে উদ্ধারের পাশাপাশি ৩ বন্দুকধারীর সবাই নিহত হয় বলে জানায় কর্তৃপক্ষ। এর আগে শুক্রবার রাজধানী ওয়াগাডুগুতে এই হামলায় অন্তত ২০ জন নিহত হয়। এরই মধ্যে হামলার দায় স্বীকার করেছেন আল কায়দা ইন দ্য ইসলামিক মাগরেব জঙ্গি গোষ্ঠী। ওয়াগাডুগুতে জাতিসংঘ কর্মকর্তা ও বিদেশি পর্যটকদের আবাসিক হোটেল হিসেবে পরিচিত স্প্লেন্ডিডে জিম্মিদের উদ্ধারে শুক্রবার গভীর রাতে অভিযান শুরু করে সামরিক বাহিনী। দীর্ঘ প্রচেষ্টায় তারা সরকারের একজন মন্ত্রী সহ শতাধিক মানুষকে উদ্ধার করতে সক্ষম হয়। সেই সঙ্গে নিশ্চিত করা হয় ৩ হামলাকারীর মৃত্যুর খবর। এর আগে শুক্রবার বুর্কিনা ফাসোর স্থানীয় সময় সন্ধ্যার দিকে প্রথমে আবাসিক হোটেলটির সামনে একটি রেস্টুরেন্টে হামলা চালায় বন্দুকধারীরা। এর পরপরই হোটেলের কাছে একটি গাড়ি বোমা বিস্ফোরণ হয়। এ সময় ৩ থেকে ৪ জন বন্দুকধারী ৫ তলা বিশিষ্ট হোটেলটিতে প্রবেশ করে বলে প্রত্যক্ষদর্শীদের বরাতে জানায় আন্তর্জাতিক গণমাধ্যম। এ হামলার পর এখন পর্যন্ত ২০ জনের মৃতদেহ উদ্ধারের কথা জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। তবে তাদের পরিচয় সম্পর্কে জানা যায়নি। হোটেলটিতে যুক্তরাষ্ট্রের কোনো নাগরিক ছিল না বলে জানিয়েছে বুর্কিনা ফাসোয় মার্কিন দূতাবাস। এরই মধ্যে পাশ্চাত্যের নাগরিকদের বিরুদ্ধে জিহাদের অংশ হিসেবে এ হামলা চালানোর দাবি করেছে আল কায়দা সংশ্লিষ্ট জঙ্গি গোষ্ঠী AQIM। রিয়াদুল ইসলাম, সময় সংবাদ। তুরস্কের দক্ষিণ পশ্চিমাঞ্চলে সামরিক অভিযানে কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি PKK-র ১৯ সদস্য নিহত হয়েছেন। শুক্রবার এক বিবৃতিতে এ দাবি করেছে দেশটির সেনাবাহিনী। এদের মধ্যে ইরাক সীমান্তবর্তী সিজার শহরে ১২, সিলোপি শহরে ৫ ও দিয়ারবাকির সুর জেলায় নিহত হয়েছেন ২ জন। এদিকে কুর্দিপন্থী রাজনৈতিক সংগঠন HDP অভিযোগ করেছে দেশটির সিজার ও নুসাইবিনে গেল মাসে জারি করা কারফিউ চলাকালে ৮১ বেসামরিক নাগরিককে হত্যা করেছে তুর্কি সামরিক বাহিনী। তবে বেসামরিক মানুষের উপর হামলা চালানোর অভিযোগ অস্বীকার করেছে সরকার। তুরস্কের দক্ষিণ পূর্বাঞ্চলে একটি সিরীয় শরণার্থী শিবির পরিদর্শন করেছেন জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা প্রধান ফিলিপ্পো গ্রান্ডি। এ সময় শরণার্থীদের সাথে বেশ কিছু সময় কাটান তিনি। ভবিষ্যতে শরণার্থী শিবিরে থাকা নাগরিকেরা তাদের নিজ দেশে ফিরে যেতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। শুক্রবার তুরস্কের দক্ষিণ পূর্বাঞ্চলের নিজিব শহরের একটি সিরীয় শরণার্থী ক্যাম্প পরিদর্শন করেন ফিলিপ্পো গ্র্যান্ডি। প্রায় ৩০ মিনিট সেখানে অবস্থান করেন তিনি। এই ক্যাম্পে ১,০০০-এর বেশি শরণার্থীর বসবাস। শরণার্থী শিবির পরিদর্শন করতে গিয়ে সেখানকার শিশুদের সাথে হাসি খেলায় মেতে ওঠেন জাতিসংঘের শরণার্থী বিষয়ক প্রধান। এ সময় শিশুরা তাকে তার্কি ভাষায় গান গেয়ে শোনায়। কিছুক্ষণের জন্য যুদ্ধের দুঃসহ স্মৃতি ভুলে যায় শিশুরাও। অসহায় এই মানুষগুলোর জীবনে শান্তি ফিরে আসুক, তারা তাদের দেশে ফিরতে চায়, কিন্তু এই প্রক্রিয়াটি খুব জটিল। তবে এখানে এসে আমি আশাবাদী, একদিন অবশ্যই ভালো সময় আসবে। তুরস্কে এখন বিশ্বের সবচেয়ে বেশি শরণার্থী অবস্থান করছে। গৃহযুদ্ধে সব হারিয়ে ২০ লাখের বেশি সিরীয় শরণার্থী ঠাঁই নিয়েছে তুরস্কে। সেই সঙ্গে প্রায় ২ লাখের বেশি ইরাকি শরণার্থীও এখানে বসবাস করছে। শাশ্বত সত্য, সময় সংবাদ। ফ্রান্সের ক্যালে ক্যাম্প থেকে সরে যাওয়ার কর্তৃপক্ষীয় নির্দেশের পর তাদের অস্থায়ী বস্তি ভেঙে নিয়ে চলে যেতে শুরু করেছে বিভিন্ন দেশের শরণার্থীরা। এদিকে নতুন আসা সিরীয় অভিবাসীদের দেশে ফিরে যেতে চাপ দিচ্ছে তুরস্ক সরকার। তবে অভিবাসীদের প্রবেশের অনুমতি দিয়েছে নরওয়ে সরকার। ইচ্ছা না থাকা সত্ত্বেও সরে যেতে হচ্ছে ফ্রান্সের ক্যালে শহর সংলগ্ন এই ক্যাম্পে শরণার্থীদের। খাদ্য, আবাসন সহ অনেক সমস্যা থাকা সত্ত্বেও এখানেই থাকতে চাইছিল তারা। রাস্তা নির্মাণের জন্য ফ্রান্স কর্তৃপক্ষ ক্যালের এই অভিবাসী ক্যাম্পটি উচ্ছেদের সিদ্ধান্ত নেয় অভিবাসীদের থাকার ব্যবস্থা করে দিতে তাদের অন্য একটি আবাসন প্রকল্পে থাকার ব্যবস্থা করেছে কর্তৃপক্ষ। এরই মধ্যে বিবিসির এক অনুসন্ধানে দেখা গেছে নতুন আসা সিরীয় অভিবাসীদের নিজ দেশে ফিরে যেতে বাধ্য করছে তুরস্ক কর্তৃপক্ষ, যা আন্তর্জাতিক মানবাধিকার বিষয়ক আইনের সুস্পষ্ট লঙ্ঘন। এই আইনে বলা হয়েছে যুদ্ধ বিধ্বস্ত এলাকায় কাউকে জোর করে পাঠাতে পারবে না কোনো দেশের সরকার। তুর্কি সেনারা আমাকে শারীরিক নির্যাতন করেছে। আমার সাথে যারা ছিল তাদের অনেককে সিরিয়ায় ফেরত পাঠানো হয়েছে, অথচ তারা যুদ্ধ থেকে পালাতে চাইছিল। এদিকে জাতিসংঘের এক প্রতিবেদনে বলা হয়েছে সাগর পাড়ি দিয়ে প্রতিদিন প্রায় ৫,০০০ অভিবাসী তুরস্ক থেকে গ্রিস ও ম্যাসিডোনিয়ায় যাচ্ছে। তবে দু দেশের কেউই সিরিয়া, ইরাক ও আফগানিস্তান ব্যতীত অন্য কোনো দেশের নাগরিককে প্রবেশ করতে দিতে আগ্রহী নয়। তাই তারা নজরদারি বাড়িয়েছে সীমান্ত অঞ্চলে।
অন্যদিকে রাশিয়া ও নরওয়ের সীমান্ত দিয়ে অভিবাসীদের প্রবেশের অনুমতি দিয়েছে নরওয়ে সরকার। এর আগে বাইসাইকেলে চড়ে আসা এসব অভিবাসীদের ফিরিয়ে দেওয়ার নীতি অবলম্বন করছিল নরওয়ের অভিবাসন কর্তৃপক্ষ। এরই মধ্যে নারীদের হয়রানির অভিযোগ ওঠার পর জার্মানির বর্নহাইম শহরের পাবলিক সুইমিং পুলে পুরুষ অভিবাসীদের প্রবেশ নিষিদ্ধ করেছে দেশটির সরকার। শুক্রবার শহরের এক কর্মকর্তা জানান, সম্প্রতি 6 জন নারী একটি সুইমিং পুলে পুরুষ অভিবাসীদের দ্বারা যৌন হয়রানির শিকার হওয়ার অভিযোগ করেন। এর পরিপ্রেক্ষিতে 18 বছরের বেশি বয়সী পুরুষ অভিবাসীদের সুইমিং পুলে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আফরোজ নিপা, সময় সংবাদ। দক্ষিণ কোরিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের শান্তি চুক্তি ও যৌথ সামরিক মহড়া বাতিল করা না হলে পারমাণবিক অস্ত্রের পরীক্ষা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে উত্তর কোরিয়া। সিওলের সঙ্গে ওয়াশিংটনের শান্তি চুক্তির আওতায় প্রায় 28,000 মার্কিন সেনা দক্ষিণ কোরিয়ায় অবস্থান করছে। উত্তর কোরিয়া জানিয়েছে, চুক্তি বাতিল করে এই সেনাদের যুক্তরাষ্ট্রে ফিরিয়ে নেওয়া হলে তারা পারমাণবিক অস্ত্রের পরীক্ষা বন্ধ করবে। এদিকে জাপানের টোকিওতে দক্ষিণ কোরিয়া এবং যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের প্রতিনিধিদের মধ্যে এক বৈঠক হয়েছে। এই সময় উত্তর কোরিয়াকে প্রতিহত করতে সম্মিলিত ব্যবস্থা গ্রহণের বিষয়ে একমত হন তারা। দুই দেশের প্রতিনিধিরা জানিয়েছেন, খারাপ সময়ে অবশ্যই তারা একে অন্যের পাশে থাকবেন। যুক্তরাষ্ট্রের বর্তমান নেতৃত্বকে অযোগ্য উল্লেখ করে ভবিষ্যতের জন্য বুদ্ধিমান ও যোগ্য নেতৃত্ব বেছে নিতে ভোটারদের প্রতি আহ্বান জানিয়েছেন রিপাবলিকান মনোনয়ন প্রত্যাশী ডোনাল্ড ট্রাম্প। এদিকে রোববার সাউথ ক্যারোলাইনার চার্লসটনে হতে যাচ্ছে ডেমোক্র্যাটদের চতুর্থ বিতর্ক। কৃষ্ণাঙ্গ অধ্যুষিত এ রাজ্যের ভোটাররা আগামী নির্বাচনের জন্য কথার ফুলঝুরি নয়, জনগণের জন্য কাজ করবেন এমন প্রার্থীকেই বেছে নেবেন বলে জানিয়েছেন। সাউথ ক্যারোলাইনায় রিপাবলিকানদের মনোনয়ন ভোটারদের অর্ধেকেরও বেশি কৃষ্ণাঙ্গ। তাই রোববারের বিতর্ককে সামনে রেখে রাজ্যের ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা গেছে। এই অঙ্গরাজ্যের কৃষ্ণাঙ্গ ডেমোক্রেট সমর্থকদের মধ্যে হিলারি এগিয়ে থাকলেও যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ নেতৃত্ব বেছে নিতে বেশ সাবধানী তারা। এই অবস্থায় প্রেসিডেন্ট নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে, অন্য ভোটারদের মতো আফ্রিকান বংশোদ্ভূত ভোটারদের প্রত্যাশাও ততই বাড়ছে। প্রতিবারই ভোট দিতে যাওয়ার সময় আমি আফ্রো আমেরিকানদের মধ্যে সুসম্পর্ক গড়ে তুলবেন এমন প্রার্থীকে বেছে নেওয়ার কথা ভাবি, কিন্তু ভোট দেওয়ার পর বরাবরই হতাশ হই। এদেশে সামাজিক বৈষম্য ও অবিচার একটি বড় সমস্যা। এছাড়া বর্ণ বৈষম্য সবসময় আমাদের উদ্বিগ্ন রাখে। বর্ণবাদকে কোনোভাবেই ডালপালা ছড়াতে দেওয়া যাবে না। যুক্তরাষ্ট্রে কয়েকটি কৃষ্ণাঙ্গ হত্যার ঘটনায় নিরাপত্তা নিয়ে বেশ উদ্বিগ্ন আফ্রো আমেরিকান ভোটাররা। এর সমাধান চান তারা। পাশাপাশি সামাজিক কল্যাণ খাতে ব্যয় বাড়ানোর দাবি তাদের। এদিকে বৃহস্পতিবার রাতে নির্বাচনী বিতর্কের পর শুক্রবার আইওয়া অঙ্গরাজ্যে প্রচারণা চালান ডোনাল্ড ট্রাম্প। এ সময় তিনি বর্তমান নেতৃত্বের কড়া সমালোচনার পাশাপাশি ভবিষ্যতের জন্য ভোটারদের প্রতি যোগ্য নেতৃত্ব বেছে নেওয়ার আহ্বান জানান। একদল নির্বোধ লোক এখন আমাদের নেতৃত্ব দিচ্ছে। তারা জাতিকে একেবারে খাদের কিনারায় নিয়ে যাচ্ছে আর প্রতিনিয়তই আমাদের বোকা বানাচ্ছে। আমরা আর বোকা হতে চাই না। রয়টার্সের সবশেষ জরিপে রিপাবলিকানদের মধ্যে 39% সমর্থন নিয়ে এগিয়ে আছেন ট্রাম্প। অন্যদিকে টেড ক্রুজের পক্ষে 14.5, জেব বুশের পক্ষে 10.6, কার্সনের পক্ষে 9.6 ও মার্কো রুবিওর পক্ষে রয়েছে 6.7% সমর্থন। দিলওয়ার হোসেন, সময় সংবাদ। মুসলিম বিদ্বেষী বক্তব্য দিয়ে বিতর্কিত হওয়া রিপাবলিকান মনোনয়ন প্রত্যাশী ডোনাল্ড ট্রাম্পের প্রতি আবারও ঐক্যবদ্ধ নিন্দা জানিয়েছেন ব্রিটিশ পার্লামেন্টের সদস্যরা। তবে ট্রাম্পকে যুক্তরাজ্যে প্রবেশ করতে দেয়া না দেওয়ার বিষয়ে শুক্রবার পার্লামেন্টে 3 ঘন্টা তুমুল বিতর্ক হলেও সিদ্ধান্তে পৌঁছাতে পারেননি তারা। পার্লামেন্ট সদস্যদের কেউ কেউ ট্রাম্পকে যুক্তরাজ্যে পুরোপুরি নিষিদ্ধের কথা বলেছেন। তবে কয়েকজন সদস্য এতে তার জনপ্রিয়তা আরও বাড়বে বলে যুক্তি তুলে ধরেন। 18 জানুয়ারি এ ব্যাপারে আবারও বিতর্ক হবে ব্রিটিশ পার্লামেন্টে। আন্তর্জাতিক সময় আরো যা দেখবেন, ফ্রান্সে নতুন ওষুধের কার্যকারিতা পরীক্ষায় অংশ নেওয়া স্বেচ্ছাসেবী কমায়। মারাত্মক অসুস্থ হয়ে পড়েছেন আরো 5 জন। প্রায় 6 বছর পর সম্প্রতি আবারও ধর্মের নামে সন্ত্রাসী হামলার শিকার হলো ইন্দোনেশিয়া। বিশ্বের সবচেয়ে বড় মুসলিম দেশটিতে এর আগেও কয়েকবার ইসলামপন্থী জঙ্গিরা হামলা চালায়। 2000 থেকে 2009 সাল পর্যন্ত বিভিন্ন জঙ্গি হামলায় প্রাণ হারান প্রায় 250 মানুষ। বারবার এসব হামলার জন্য দেশটির চরমপন্থী দল জামায়ে ইসলামিয়াকে দায়ী করেছেন বিশেষজ্ঞরা। সম্প্রতি দলটি আইএসের প্রতি আনুগত্য প্রকাশ করে।
2002 সালের 12 অক্টোবর ইন্দোনেশিয়ার বালি দ্বীপের পর্যটন এলাকা কুটায় ভয়াবহ হামলায় প্রাণ হারান 202 জন। এর মধ্যে 88 জনই ছিলেন অস্ট্রেলিয়ার নাগরিক। এই হামলায় 38 জন ইন্দোনেশীয় ছাড়াও 20টি দেশের নাগরিক প্রাণ হারান। আহত হন 209 জন। ভয়াবহ এই হামলার জন্য চরমপন্থী দল জামায়াতে ইসলামিয়ার কয়েকজন সদস্যকে অভিযুক্ত করা হয়। পরে তাদের 3 জনকে মৃত্যুদণ্ড দেয় দেশটির আদালত। পরের বছর 5 আগস্ট রাজধানী জাকার্তার মেরিয়ট হোটেলে হামলায় আবারও কেঁপে ওঠে ইন্দোনেশিয়া। হোটেল লবির বাইরে আত্মঘাতী এই হামলায় প্রাণ হারান 12 জন, আহত হন আরো 150। এই হামলায় একজন নেদারল্যান্ডের নাগরিক ছাড়া বাকিরা ছিলেন ইন্দোনেশীয়। হোটেলটি পশ্চিমা ধাঁচের বলে পরিচিত এবং যুক্তরাষ্ট্রের কূটনীতিকরা এটি ব্যবহার করতেন বলে জানায় গণমাধ্যম। এরপর 9 সেপ্টেম্বর 2004 সালে জাকার্তায় অস্ট্রেলীয় দূতাবাসের বাইরে গাড়ি বোমা হামলা হয়। এতে হামলাকারী সহ 9 জন নিহত ও 1.5 শতাধিক আহত হন। 1 টন ওজনের ওই বোমার বিস্ফোরণে পাশের গ্রিক দূতাবাসের 3 জন কূটনীতিক আহত হন। এছাড়া চীনের দূতাবাসও ক্ষতিগ্রস্ত হয়। 2005 সালের 1 অক্টোবর বালি দ্বীপে আবারও হামলা হয়। কয়েক দফা আত্মঘাতী হামলায় 20 জন নিহত ও শতাধিক আহত হন। এতে 3 জন হামলাকারীও নিহত হয়। 2009 সালের 17 জুলাই রাজধানী জাকার্তার ম্যারিয়ট ও রিজ কার্লটন হোটেলে 5 মিনিটের ব্যবধানে হামলা হয়। এতে 7 জন নিহত ও 50 জনেরও বেশি আহত হন। নিহতদের মধ্যে 3 জন অস্ট্রেলীয়, 2 জন নেদারল্যান্ড ও 1 জন নিউজিল্যান্ডের অধিবাসী ছিলেন। দেশ জুড়ে নিরাপত্তা বাহিনী সাঁড়াশি অভিযানে এসব হামলা অনেকাংশে কমে আসলেও সবশেষ গেল বৃহস্পতিবার জাকার্তার সারিনা এলাকায় আবারও হামলা চালায় সন্ত্রাসীরা। হামলার 6 ঘন্টা পর এর দায় স্বীকার করে নেয় আইএস। 2014 সালের আগস্টে ইন্দোনেশিয়ার চরমপন্থী দল জামায়াতে ইসলামিয়ার প্রধান আবু বকর বশির আইএসের প্রতি আনুগত্য প্রকাশ করেন। এরপর জানুয়ারিতে এক বার্তার মাধ্যমে আনুগত্যের কথা পুনর্ব্যক্ত করে দলটি। দেলোয়ার হোসেন, সময় সংবাদ। সন্ত্রাস মোকাবেলায় দেশগুলোর মধ্যে আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে সহযোগিতা প্রয়োজন। শুক্রবার জাতিসংঘ সদর দপ্তরে সহিংস উগ্রবাদ প্রতিরোধ শীর্ষক অধিবেশনে অংশ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এ মন্তব্য করেন। অধিবেশনে জাতিসংঘের মহাসচিব বান কি মুন সুশাসন প্রতিষ্ঠায় সদস্য রাষ্ট্রগুলোর আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীকে জোরালো ভূমিকা নেয়ার আহ্বান জানান। প্রয়োজনে দেশগুলোকে সামরিক পদক্ষেপ নেয়ারও আহ্বান জানান বান কি মুন। নিউ ইয়র্ক প্রতিনিধি শিহাবুদ্দিন কিসলুর পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। শুক্রবার নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের ট্রাস্টিশিপ কাউন্সিল কক্ষে সহিংস উগ্রবাদ প্রতিরোধ শীর্ষক অধিবেশনে যোগ দেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ সংস্থার বিভিন্ন দেশের প্রতিনিধিরা। এতে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া সন্ত্রাস ও উগ্রবাদ মোকাবেলায় করণীয় বিষয়ক আলোচনা প্রাধান্য পায়। বৈঠকে বক্তৃতায় আসাদুজ্জামান খান কামাল উগ্রবাদের বিরুদ্ধে বাংলাদেশ সরকারের জিরো টলারেন্স নীতি অবলম্বন করে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। দারিদ্র দূরীকরণে আমরা বিশেষ নজর দিচ্ছি, কারণ সন্ত্রাস ও জঙ্গিবাদ উত্থানের পেছনে বড় কারণ দারিদ্র। এছাড়াও জঙ্গিবাদে অর্থায়ন বন্ধেও কাজ করে যাচ্ছে আমাদের সরকার। সন্ত্রাসের বিরুদ্ধে আমাদের লড়াই অব্যাহত থাকবে। অধিবেশনে জাতিসংঘ মহাসচিব বান কি মুন শান্তি, নিরাপত্তা, টেকসই উন্নয়ন, মানবাধিকার রক্ষা ও আইনের শাসন প্রতিষ্ঠায় চরমপন্থাকে প্রধান অন্তরায় বলে উল্লেখ করেন। তাই উগ্রবাদ মোকাবেলায় যথাযথ ব্যবস্থা নিতে সব দেশের প্রতি আহ্বান জানান তিনি। অনেক বছর ধরে দেখা যাচ্ছে অদূরদর্শী নীতি, নেতৃত্বে অযোগ্যতা, অপ্রয়োজনীয় বল প্রয়োগ ও একচোখা নীতির কারণে সার্বিক পরিস্থিতির অবনতি হচ্ছে। এখন সময় এসেছে সবকিছু কাটিয়ে উঠে সন্ত্রাস ও উগ্রবাদ দমনে সুচিন্তিত ব্যবস্থা গ্রহণ করার। এক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে, যখন মানবাধিকার লঙ্ঘিত হয়, রাজনৈতিক সুযোগ সুবিধা কমে যায়, তখনই সহিংসতা ও উগ্রবাদের উত্থান হয়। সন্ত্রাসবাদ প্রতিহত করা না গেলে সুশাসন প্রতিষ্ঠা ও স্থিতিশীলতা রক্ষা সম্ভব নয় উল্লেখ করে বিশ্ব সম্প্রদায়কে এর উৎপত্তি খুঁজে বের করে ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেন বান কি মুন। সময় সংবাদ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। চীনের সঙ্গে ভবিষ্যৎ সম্পর্কের অনিশ্চয়তার মধ্যেই প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দিচ্ছেন তাইওয়ানের জনগণ। শনিবারের এই নির্বাচনে প্রথমবারের মতো একজন নারী প্রার্থী হয়েছেন। সাই ইং ওয়েন এর নেতৃত্বাধীন স্বাধীনতাপন্থী ডেমোক্রেটিক প্রোগ্রেসিভ পার্টি নির্বাচনে জয়লাভ করলে স্বাধীন তাইওয়ানের পক্ষে আরও এক ধাপ এগিয়ে যাবে দেশটির জনগণ। চীন এই প্রেসিডেন্সিয়াল ও সংসদীয় নির্বাচনের প্রতি সতর্ক দৃষ্টি রাখছে বলে জানায় গণমাধ্যম। 60 বছর পর গেল 7 নভেম্বর সিঙ্গাপুরে বৈঠক করেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ও তাইওয়ানের প্রেসিডেন্ট মা ইং-জিও। যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ রাজ্য হাওয়াইয়ে নৌবাহিনীর 2টি হেলিকপ্টারের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনায় 12 আরোহীর সবাই মারা গেছে। সংবাদ মাধ্যম বিবিসি জানায়, স্থানীয় সময় বৃহস্পতিবার মধ্যরাতে হাওয়াইয়ের
ওয়াহু দ্বীপাঞ্চলে এই দুর্ঘটনা ঘটে। রাত্রিকালীন অভিযানে প্রশিক্ষণে অংশ নিয়েছিল ওই 2 হেলিকপ্টার। এদিকে কোস্ট গার্ডের একজন মুখপাত্র জানান, দ্বীপের 2 মাইলের উত্তরে হেলিকপ্টার দুটির ধ্বংসাবশেষ শনাক্ত করা হয়েছে। পেরুর ইউবিনাস আগ্নেয়গিরি থেকে অগ্নুৎপাতের ঘটনা ঘটেছে। শুক্রবার আগ্নেয়গিরিটিতে অগ্নুৎপাত শুরু হলে আশপাশের 10 কিলোমিটার এলাকার 7টি গ্রামে ছাই ও ধোঁয়া ছড়িয়ে পড়ে। এ সময় প্রায় 3000 মিটার উঁচু ছাই ও ধোঁয়ার মেঘ সৃষ্টি হয়। এর একদিন আগে আগ্নেয়গিরিটি সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে সেখানে যায় আগ্নেয়গিরি বিশেষজ্ঞের একটি দল। কয়েক বছর সুপ্ত থাকার পর 2013 সালের সেপ্টেম্বর থেকে আগ্নেয়গিরিটিতে পুনরায় অগ্নুৎপাত শুরু হয়। ইউবিনাস আগ্নেয়গিরিটি রাজধানী লিমা থেকে 776 মাইল দক্ষিণে অবস্থিত। ফ্রান্সে নতুন ওষুধের কার্যকারিতা পরীক্ষায় অংশ নিয়ে এখন কোমায় আছেন এক স্বেচ্ছাসেবী। মারাত্মক অসুস্থ হয়ে পড়েছেন আরও 5 জন। দেশটির উত্তর পশ্চিমাঞ্চলের রেনে শহরের এক ক্লিনিকে একটি ফার্মাসিউটিক্যাল ফার্মের ওষুধ পরীক্ষার সময় এই ঘটনা ঘটে। এই ঘটনায় ওই ওষুধটির পরীক্ষামূলক কার্যক্রম বন্ধ করেছে ফরাসি স্বাস্থ্য মন্ত্রণালয়। ফ্রান্সের রেনে শহরের এক ক্লিনিকে বিয়াল নামের এক পর্তুগিজ ওষুধ কোম্পানির ব্যথানাশক ওষুধের পরীক্ষার প্রথম ধাপেই ঘটে বিপত্তি। ওষুধের কার্যকারিতা পরীক্ষায় অংশ নিয়ে কোমায় থাকা এক ব্যক্তিকে গেল সোমবারই রেনেস ইউনিভার্সিটি হাসপাতালে ভর্তি করে কর্তৃপক্ষ। আর মারাত্মক অসুস্থ আরও 5 জনকে হাসপাতালে আনা হয় বুধ ও বৃহস্পতিবার। তবে এতদিন বিষয়টি গোপন রাখা হয়। ব্যথানাশক ওই ওষুধের ট্রায়ালে অংশ নেন 90 জন স্বেচ্ছাসেবী। 28 থেকে 49 বছর বয়সী এসব ব্যক্তি পরীক্ষামূলক ওষুধ গ্রহণের আগে শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ ছিলেন বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। কিন্তু ওষুধ গ্রহণের পর অসুস্থ 6 জনের স্নায়ুতন্ত্র ক্ষতিগ্রস্ত হয়ে দিন দিন শারীরিক অবস্থার অবনতি ঘটছে। অসুস্থ ব্যক্তিরা একই ওষুধ গ্রহণ করেছিলেন। হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের শারীরিক অবস্থা গেল কয়েকদিনের মতো খারাপের দিকে যাচ্ছে। এদের 4 জন স্নায়বিক সমস্যায় ভুগছেন। ওষুধের উপাদানে মাদকজাত দ্রব্য ছিল না বলে দাবি ফরাসি স্বাস্থ্য মন্ত্রণালয়ের। আর রোগীদের শারীরিক অবস্থার সবশেষ তথ্য সরবরাহ করার ক্ষেত্রে কোনো ধরনের লুকোচুরি করা হবে না বলে জানান ফরাসি স্বাস্থ্যমন্ত্রী। অসুস্থ ব্যক্তিদের পরিবারগুলো বেশ উদ্বেগের মধ্যে রয়েছে। প্রতি মুহূর্তের খবরাখবর তাদেরকে দিচ্ছি। আর এ ধরনের ঘটনা একেবারেই নতুন হয়। এর তদন্তে সম্ভাব্য সর্বাধিক সতর্কতা এখন সবচেয়ে জরুরি। সংবাদ মাধ্যম রয়টার্স জানায়, পর্তুগিজ ওষুধ কোম্পানিটির পরীক্ষামূলক কার্যক্রম বন্ধ করে দিয়েছে ফরাসি স্বাস্থ্য মন্ত্রণালয়। ঘটনা তদন্তে প্যারিসের প্রসিকিউটরের কার্যালয়ে ডেকে পাঠানো হয়েছে এতে অংশ নেওয়া সকল স্বেচ্ছাসেবীদের। জাহিদুর রহমান, সময় সংবাদ। দর্শক, আগামী 17 এপ্রিল 5 বছর পূর্ণ করতে যাচ্ছে সময় সংবাদ। এই উপলক্ষে মাস জুড়ে দর্শকের কাছে অনুষ্ঠানে দেশের প্রতিটি জেলায় যাবে সময়ের সংবাদদল। জানবে সময় সংবাদ নিয়ে তাদের মতামত। দর্শকের কাছের যাত্রায় আজ থাকছে পিরোজপুর জেলা। এই মুহূর্তে দর্শকদের সঙ্গে আছেন আমাদের সহকর্মী রামিম হাসান। সরাসরি চলে যাচ্ছে সেখানে।
সময় সংবাদের 5 বছর পূর্তি উপলক্ষে আমরা দর্শকদের দাঁড়ে দাঁড়ে যাচ্ছি, দর্শকদের কাছে যাচ্ছি এবং বিভিন্ন জেলার দর্শকদের কাছ থেকে আমরা তাদের মতামত নিচ্ছি এবং সেই মতামতের ভিত্তিতে আমরা চেষ্টা করব পরবর্তীতে আমাদের সময় সংবাদকে আরও বেশি এগিয়ে নেয়ার। তারই ধারাবাহিকতায় এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি পিরোজপুরে। আজকে কথা বলবো পিরোজপুরবাসীর সঙ্গে, জানতে চাবো তাদের ভালো লাগা মন্দ লাগা এবং সময় সংবাদকে নিয়ে তাদের মূল্যায়ন, এবং তাদের মূল্যায়নের ভিত্তিতে আমরা চেষ্টা করব পরবর্তীতে সেই বিষয়গুলোকে মাথায় রেখে সময় সংবাদের যেই সংবাদগুলো এবং অন্যান্য যে বিষয়গুলো সেগুলোকে উন্নত করার। তো তারই ধারাবাহিকতা আজকে আমরা এসেছি। আমরা এখানে বিভিন্ন দর্শকের সাথে কথা বলবো, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এই জায়গাটিতে উপস্থিত হয়েছেন। এখানে স্টুডেন্টরা যেমন রয়েছেন, শিক্ষকরা রয়েছেন, উন্নয়ন কর্মী রয়েছেন, এখানে অনেক যারা খেলাধুলা করেন এরকম অনেকে রয়েছেন। তো তাদের সঙ্গে আমরা কথা বলবো। এখন একজনের কাছে চলে যাচ্ছি, আমি শুরুতেই যাব একজনের কাছে এবং জানতে চাবো সময় সংবাদ কেন দেখেন এবং সময় সংবাদের ভালো লাগা মন্দ লাগা নিয়ে। প্রথম আপনার কাছে যে বিষয়টি জানতে চাই সেটি হচ্ছে সংবাদটা আসলে কখন আপনারা সবচেয়ে বেশি দেখেন? সংবাদ যখন একটা দুর্ঘটনা ঘটে তখন সাথে সাথে আমরা খবর দেখার জন্য আগ্রহ প্রকাশ করি এবং টিভি খুলি। তখন সময় টিভি যে ভূমিকা রাখে তাতে আমরা সন্তুষ্ট। সময় সংবাদকে কেন বেছে নেন ওই সময়টাতে? কারণ সময় সংবাদ প্রমাণ করেছে যে তারা তড়িৎ গতিতে যে কোনো ঘটনা তারা মানুষের সামনে উপস্থাপন করে। তড়িৎ গতির কথা বলছেন, এই তড়িৎ গতি সংবাদ দিতে যে আমাদের কোনো ভুল ভ্রান্তি কখনো চোখে পড়ে কিনা এবং সেক্ষেত্রে আসলে আপনার সাজেশনটা কি থাকে? না, কোনো সময় দেখা যায় যে আপনি টিভিতে বসে প্রশ্ন করলেন মাঠের সাংবাদিকের কাছে, তখন অনেক সময় কানেকশনে ডিস্টার্ব হয়, প্রশ্ন হয় একরকম উত্তর আসে একরকম। এটা একটু ভালো করে সংশোধন করে আরও সুন্দর করে যাতে হয় তার জন্য যে টেকনোলজি ব্যবহার করা দরকার সেটা আধুনিক টেকনোলজির মাধ্যমে এটা মানুষের সামনে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি নিশ্চিত আমাদের ব্রডকাস্ট এবং আইটিতে যারা রয়েছেন তারা বিষয়টি নিয়ে ভাববেন এবং পরবর্তীতে দর্শকদের যে মন্দ লাগার কথাটি বলবো আমি সেই বিষয়টিকে নিয়ে তারা কাজ করবেন। আরও একজনের সাথে কথা বলি। আপনি একজন উন্নয়ন কর্মী, আমি কিছুক্ষণ আগে আপনার পরিচয়টি জানতে পেরেছি। আপনার কাছে জানতে চাবো এই ঝালকাঠি এই পিরোজপুরের উন্নয়নের ক্ষেত্রে বা উন্নয়নমূলক সংবাদের ক্ষেত্রে সময় টিভি কতটুকু ভূমিকা রাখতে পেরেছে? নিঃসন্দেহে সময় টিভি অনেক ভালো ভূমিকা রাখতে পারে এখানে, যেহেতু এটা সুবিধা বঞ্চিত একটি জেলা পিরোজপুর, অবহেলিত কিছুটা মানে মানসিকভাবে আমরা যে একটা আশা করি, যে উন্নয়নটা আশা করি, হয়তো সেই উন্নয়নটা কেন্দ্রীয়ভাবে ওইভাবে বরাদ্দ আমাদেরকে দেয় না, কিন্তু আমাদের আরো বরাদ্দ দিলে এই আমরা যে সংবাদগুলো প্রচার করছি সেই আপনাদের এই সমস্যাগুলো উঠে আসছে কিনা এবং সেটা কতখানি, সেটা পর্যাপ্ত কিনা? হ্যাঁ, যেটুকু আসছে সেটুকু পর্যাপ্ত নয়, প্রয়োজনীয় তুলনায় যথেষ্ট অপ্রতুল। আমরা চাচ্ছি যে এই সময় টিভি, যেহেতু তাদের স্লোগানই হচ্ছে খবরের খোঁজে সময়, এই খবরগুলো যারা আর বেশি করে সময়ের সঙ্গে সময়, জি সময়ের সঙ্গে সময়, তো আরও যেন বেশি করে খুঁজে খবরগুলো যেন তৃণমূল পর্যায়ে একদম গভীর থেকে উঠে আসে, গভীর থেকে একদম মানে সেন্ট্রালাইজ হয়। অসংখ্য ধন্যবাদ। আমরা বিষয়টি মাথায় রাখবো। এখানে আমাদের যিনি প্রতিনিধি রয়েছেন তাকেও আমরা বিষয়টি জানাবো এবং চেষ্টা করব আপনাদের এই ভালো লাগাগুলো এবং আপনাদের যে পরামর্শগুলোকে কাজে লাগাতে। আমরা এখানে আরও কয়েকজন দর্শকের সঙ্গে কথা বলবো। আমরা এখানে বেশ কয়েকজনকে দাঁড়িয়ে থাকতে দেখছি, আমরা একটু কথা বলি। এখানে কয়েকজন নারী দর্শককে দেখতে পাচ্ছি। আচ্ছা, আপনার কাছে জানতে চাই, আমাদের তো সংবাদ ভিত্তিক চ্যানেল, আমাদের মূলত সংবাদ পরিবেশন করা হয়, পাশাপাশি টকশো এর কয়েকটি প্রোগ্রাম আমাদের রয়েছে। তো সেই টকশো সম্পর্কে আপনার মতামতটা কি? মানে আমাদের যদি বলি যে আমাদের যে টকশোর যেই মান বা টকশো সম্পর্কে আপনার অভিমতটা কি? সময় টেলিভিশন আমি দেখি এবং টকশো তো দেখি, কিন্তু আমার মনে হয় যে চাহিদাটা ওইভাবে পূরণ হচ্ছে না। কারণ সমসাময়িক রাজনীতি নিয়েই কিন্তু বেশিরভাগ টেলিভিশন চ্যানেলে টকশো হয়, কিন্তু আপনি দেখেন দেশব্যাপী যে নারীর উপর সহিংসতা, নারীর উপর ভায়োলেন্স, শিক্ষা, সব বিষয়ে আমি মনে করি যে টকশো হওয়া উচিত। এবং গুটিকত মুখ ঘুরে ফিরে একই মুখ আমরা বিভিন্ন চ্যানেলে দেখি। এইখানটা একটু উৎকর্ষ হওয়া উচিত যে আরও অনেক মানুষ আছে যারা কথা বলতে জানে, যারা মানুষের কথা বলতে পারে, দেশের কথা বলতে পারে, স্বাধীনতার কথা বলতে পারে, অনেক কিছু বলতে পারে, সেই সব লোকদেরকেও টকশোতে আমন্ত্রণ জানানো উচিত। এবং আমি মনে করি যে ভবিষ্যতে এটা নিয়ে সময় টেলিভিশন ভাববে যে অন্যান্য গতানুগতিক চ্যানেলগুলোর বাইরে এসে আরো কিছু কি করা যায়। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আরো একজনের সঙ্গে কথা বলবো। আমি জানতে পেরেছি আপনি এখানকার প্যানেল মেয়র, তো আপনার ভাবনা সম্পূর্ণই এই পিরোজপুরের আপনার যে এলাকা সেই এলাকার উন্নয়ন নিয়ে। সেক্ষেত্রে সময় টেলিভিশন আপনাকে কিভাবে সহযোগিতা করতে পারে?
আমার ভাবনা যা আছে, সময় টেলিভিশন আমাকে অনেক সহযোগিতা করতে পারে আমি মনে করি। যেহেতু আমি কি করছি, আমার তৃণমূল পর্যায়ে আমার সেই কাজগুলো সঠিক, আমি যে ওয়াদা দিয়ে আসছি, ম্যান্ডেট দিয়ে আসছি নির্বাচনে, সেগুলো সঠিকভাবে করছি কিনা, সেগুলোর সময় টেলিভিশন যদি আমাকে আমার ত্রুটি ধরেই দেয় তাহলে আমিও সংশোধন হতে পারি। আপনি চাচ্ছেন যে আপনার সমালোচনাটা যাতে আমরা সময় সংবাদে করি? সমালোচনা হোক, এটা আমার সমালোচনা যদি করে কেউ করে আমি তাতে খুশি। এবং অন্যের এইভাবে যারা আমরা সমাজে কাজ করছি, প্রতিটা ব্যক্তি কে কি করছি, কাজ ভালো না মন্দ, শুধু স্টেজে বক্তব্য দিয়ে যাচ্ছি না প্র্যাকটিক্যালে করছি, এটাও সময় টেলিভিশনে ধরে দাও। আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা এখানে একজন প্যানেল মেয়রের সঙ্গে কথা বলছিলাম এবং তিনি যেমনটি বলছেন যে আত্মসমালোচনা, অর্থাৎ তারা চান তাদের সমালোচনাগুলো সময় সংবাদের মাধ্যমে উঠে আসুক। আমরা এখানে একজন দর্শকের সঙ্গে কথা বলবো, তার কাছে জানতে চাইবো যে এখানে একজন দর্শক বলেছেন যে তাদের যেই সমালোচনাগুলো, যারা রাজনৈতিক অঙ্গনে আছেন বা মানুষের জন্য কাজ করেন, তাদের সমালোচনাগুলো কতখানি সময় টেলিভিশন আসলে উঠিয়ে আনতে পারছে। আমি মনে করি বিষয়গুলোকে আরও অ্যানালাইটিক্যাল করা দরকার, অর্থাৎ এখানে ব্যক্তিকেন্দ্রিক আক্রোশ না হয়ে তাদের যে আদর্শ কেন্দ্রিক বিষয়গুলো তুলে আনা দরকার এবং তাদের যে ওয়াদা মানুষের প্রতি, সেই ওয়াদাগুলো তারা করতে পারতেছে কিনা, এখানে ব্যক্তিকে না দেখে তার কর্মকে মূল্যায়ন করা উচিত। সেটা কতখানি আমরা এই গত 5 বছরে করতে পেরেছি? আমি মনে করি 50-50, তবে সময় আরও পারে। তার দক্ষ সংবাদকর্মী বা অ্যানালিটিক্যাল যে টিম আছে সেগুলো দিয়ে তারা আরও ভালোভাবে করতে পারে আমি বিশ্বাস করি। এখানে আরো কিছু দর্শক রয়েছে, আপনার কাছে জানতে চাবো যে আমরা তো ন্যাশনাল যেই ঢাকা কেন্দ্রিক সংবাদ অনেক সময় অনেকেই অভিযোগ করেন যে বেশি পরিবেশন করি বা দেশের অন্যান্য অঞ্চলগুলোকে কম আনতে পারি, তবে আমরা সেটা বিশ্বাস করি না। আমরা চেষ্টা করি সব জায়গাতে ছড়িয়ে যেতে, তো সেই জায়গা থেকে আমরা কতখানি সফল হতে পেরেছি? আমি মনে করি সময় টিভি মানে সংবাদ পরিবেশনের দিক থেকে মোটামুটি জনগণের কোটি দর্শকের আস্থা রেখেছে, তবে তাদের তৃণমূল পর্যায়ে জনপদের খবর এবং বিশেষ করে গ্রাম অঞ্চলের যে খবরটা সময় টিভিকে আরও কভারেজ করে দেওয়া উচিত। আপনাকে আর একটা বিষয় জানতে চাবো, সেটি হচ্ছে কোন বিষয়টা সময় টিভির সবচেয়ে বেশি ভালো লাগে, অন্যান্য চ্যানেলগুলোর থেকে ব্যতিক্রম করেছে কোন জায়গাটা সময় টিভিকে? আমার তাৎক্ষণিক সংবাদটা সময় টিভির ভালো লাগে। তাৎক্ষণিক সংবাদ দিতে যে আমরা কোনো ধরনের ত্রুটি করছি কিনা বা অন্যান্য টেলিভিশনের তুলনায় সেই ত্রুটিটা কতখানি? আমি তাৎক্ষণিক সংবাদ আমার ওইভাবে আমার মূল্যায়নটা নেই, তবে তার সময় তাৎক্ষণিক খবর আমার কাছে ভালো বলে মনে হয়। আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা বিভিন্ন ধরনের দর্শকের সঙ্গে কথা বলছি এবং তারা তাদের প্রত্যাশা, অভিমত আমাদেরকে জানাচ্ছেন। আমরা সেই বিষয়গুলো নিয়ে কাজ করতে চাই। আরও এখানে দর্শক রয়েছে, আমরা এখানে যারা যুব সমাজে যারা রয়েছেন তাদের মধ্যে থেকে একজনের সঙ্গে কথা বলবো। আপনার কাছে একটি বিষয় জানতে চাবো, সেটি হচ্ছে শুধুমাত্র টেলিভিশন নির্ভরতা কিন্তু এখন নেই। আমরা দেখছি যে অনলাইন, তারপরে ইন্টারনেট এবং ফেসবুক, মোবাইল, সামাজিক গণমাধ্যমের মাধ্যমে এই সংবাদভিত্তিক চ্যানেলগুলো ছড়িয়ে পড়ছে। সেই জায়গা থেকে সময় টিভি কতখানি এগিয়ে রয়েছে বা কতখানি পিছিয়ে রয়েছে? না, সময় টিভি সংবাদ সরাসরি সম্প্রচারে আগাই থাকলেও অনলাইন অথবা সেখানে অনেকটা পিছনে। যেহেতু আমরা নিয়মিত টেলিভিশন সামনে না বসতে পারলেও অনলাইনে অথবা ফেসবুকে কিন্তু আমরা অনেকটা ফাস্টভাবে কাজ করি। যেহেতু আমাদের গ্রাম এলাকায়ও 3G নেটওয়ার্কটা খুব ফাস্ট, কিন্তু অনলাইন টিভিটাও আমরা দেখতে পারি। যদি অনলাইনের মাধ্যমে যদি নিউজগুলো আপডেট বেশি করা থাকে তাহলে আমরা নিউজটা সবসময় শেয়ার করতে পারি, অথবা লিঙ্কগুলো পাইলে পরে আমরা সঠিক সময় জানতে পারি। যেহেতু আমরা স্টুডেন্ট, বিভিন্ন সময় ফেসবুকের লিঙ্কটা পাইলে পরে সংবাদটা সম্বন্ধে জানতে পারি খুব তাড়াতাড়ি। কোন জায়গাটাতে আপনারা সময় টিভিকে বেশি দেখতে চান, টেলিভিশনে নাকি অনলাইনে? আসলে মানে টেলিভিশনে দেখা যায় খুব অল্প সময় পাই, কিন্তু অনলাইনের জায়গাটা তো বিস্তার। অনলাইনে বেশি হলে পরে আমরা দেখা যায় যে সময় মতো আমাদের সুযোগ মতো এটা আমরা দেখতে পারি, জানতে পারি নিউজটা সম্বন্ধে, অথবা আমাদের নিজস্ব সময় মতো এটা মানে আমরা জানতে পারি নিউজটা। আপনার সময় মতো আপনি বিষয়গুলোকে ধরতে পারেন। আমি আশা করছি আমাদের কর্তা ব্যক্তি যারা রয়েছেন তারা বিষয়টিকে মাথায় রাখবেন। আমরা এই বিষয়গুলো নিয়ে বিভিন্ন দর্শকের সঙ্গে কথা বললাম। আমরা এখন কথা বলবো আমাদের করেসপন্ডেন্ট যিনি রয়েছেন এখানে, যিনি কাজ করেন নিয়মিত পিরোজপুরে, তার সঙ্গে কথা বলবো এবং তার কাছ থেকে জানতে চাবো তিনি কি প্রতিবন্ধকতাগুলো আসলে সম্মুখীন হন। কারণ আমরা অনেক সময় দূর থেকে বিষয়গুলো বুঝতে পারি না। আপনারা যখন সংবাদ সংগ্রহ করতে যাচ্ছেন এবং সংবাদগুলো আমাদের সময় টিভিতে পৌঁছে দিচ্ছেন নিয়মিত, তো সেক্ষেত্রে আসলে আপনাদের কোনো অতৃপ্তি আছে কিনা? জি, ধন্যবাদ আপনাকে। আমরা যখন নিউজ কাভারের জন্য যাই, এটা হলো মফস্বল এলাকা, বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে আমাদেরকে যেতে হয়।
তো সেখানে দেখা যাচ্ছে যাতায়াতের ব্যবস্থা খুবই খারাপ। একটা নিউজ সংগ্রহ করে ওইটা নিয়ে এসে আমাদের রেডি করিয়া পাঠাইতে সময় লাগে এবং এখানে নেটের অবস্থা অতটা ভালো না। তো সেক্ষেত্রে যখন বিভিন্ন কারণে নিউজগুলো বাদ পড়ে যায় তখন এইখানে যারা স্থানীয় যারা থাকে, বিশেষ করে পিরোজপুরের লোকজন পিরোজপুরের নিউজটা দেখতে আগ্রহ থাকে বেশি, সে সময় তারা ওইটা উৎসাহ হারাই ফেলাই দেয় যে নিউজটা তো এখানে ঘটলো কিন্তু সময় টিভিতে দেখতে পারলাম না। আমাদের কি করার আছে? তো কর্তৃপক্ষ যদি যে সময় টিভি যে মফস্বলের নিউজগুলো যেগুলো আমরা পাঠাই, যদি এগুলো যথাযথভাবে দেখানোর ব্যবস্থা করতে পারে তাহলে পিরোজপুরে আরো দর্শক আমাদের বৃদ্ধি পাবে সময় টিভি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের প্রতিনিধি বলছিলেন তার কিছু সমালোচনা এবং তার কিছু পরামর্শের কথা। তো মোটামুটি আজকে এই পিরোজপুরে এই ছিল এই দর্শকের কাছে অনুষ্ঠান থেকে। আমরা কাল সকাল 11টায় যাব পটুয়াখালীতে এবং সেখানকার দর্শকের মতামত এবং তাদের পরামর্শ নিতে তাদের দ্বারে চলে যাব। অসংখ্য ধন্যবাদ। দক্ষিণের জেলা পিরোজপুরের মানুষের কথা শুনছিলেন সহকর্মী রামিম হাসানের মাধ্যমে। এ পর্যায়ে আবারও জানিয়ে দিচ্ছি আন্তর্জাতিক সময় শীর্ষ সংবাদগুলো। পরমাণু চুক্তির সব শর্ত পূরণের পরে ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার জানালো যুক্তরাষ্ট্র। ভিয়েনায় শুরু হচ্ছে ত্রিপক্ষীয় আলোচনা। ইরাকে সামরিক বাহিনীর অভিযানে 25 আইএস সদস্য নিহত। সিরিয়ায় আলেপ্পোয় বিদ্রোহীদের বিরুদ্ধে বড় ধরনের অভিযানের প্রস্তুতি সেনাবাহিনীর। সামরিক অভিযানে 3 বন্দুকধারী নিহতের মধ্য দিয়ে অবসান হল বুর্কিনা ফাসো জিম্মি সংকটের। হামলায় নিহত অন্তত 20 আল কায়েদার দায় স্বীকার। এবং যুক্তরাষ্ট্রের বর্তমান নেতৃত্বকে অযোগ্য উল্লেখ করে আগামীতে যোগ্য নেতৃত্ব নির্বাচনের আহ্বান ট্রাম্পের। সাউথ ক্যারোলিনায় হতে যাচ্ছে ডেমোক্র্যাটদের চতুর্থ বিতর্ক। এই ছিল আন্তর্জাতিক সময়ে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গে থাকুন সময়।